স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এবারে পুরো খবর। শাপলা না দেওয়ার বিষয়ে ইসির কাছে আবারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে এটি দিতে কোনো মহল থেকে বাধা আছে কিনা সিইসিকে তাও স্পষ্ট করার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে শাপলা প্রতীক সহ দল নিবন্ধনের বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করে। 2.5 ঘন্টার বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা না দেওয়ার বিষয়ে আইনি এবং রাজনৈতিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি। এতে কমিশনের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছে এনসিপি। এনসিপিকে প্রতীকটি দেয়া না হলে প্রতীকের তালিকা থেকে ধান, পাট, তারকাও বাদ দেওয়ার দাবি করে দলটি। এ সময় বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম, কার্যালয়ের ঠিকানা, গঠনতন্ত্র নেই উল্লেখ করে দলটিকে নিবন্ধন তালিকায় রাখার সমালোচনা করেন তারা। একই সাথে ইসির প্রস্তাবিত 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 তাদের ভোটার তালিকায় রাখার বিষয়েও তারা প্রস্তাবনা দেন। নির্বাচনের দিন পর্যন্ত বয়স 18 হলেই ইসির ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাবনা দেন তারা। এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না এবং শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং শাপলার অবস্থানে আমরা রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে। জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রয়োজন নেই বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক গবেষক বলেন, নতুনভাবে কোনো কিছু করা হলে সমস্যা আরও বাড়বে। এতে একমত কমিউনিস্ট পার্টিও, তবে ভিন্ন সুর এনসিপি এবং বিএনপি। আর ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মনে করেন, উচ্চকক্ষ হলে ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করা যাবে না। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। জাতীয় সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারের আয়োজন করা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে। আলোচনায় উচ্চকক্ষের বিষয়ে উঠে আসে নানা মত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি চালুর প্রস্তাব বাদ দেওয়ার কথা বলে সিপিডি। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার বা কনসেনসাস কমিশন আপার হাউসের বিষয়টিকে বাদ দিতে পারেন, যেহেতু এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে জটিলতা এবং একই সাথে আমরা এই সিস্টেমের সীমাবদ্ধতা, হয়তো ইতিবাচক দিক রয়েছে কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলোও আমরা বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রস্তুতির জায়গা বিবেচনা করলে আমরা মনে করি যে এই পর্যায়ে আসলে আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়। এমন প্রস্তাবকে সমর্থন করা হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকার কারণে এমন সুপারিশ কাজ করবে না বলেও মত দেয়া হয়। এই যে এতগুলো পড়লাম, আপনারা এখানে সব দল কোন দল কোন মত, ঐক্যবদ্ধ হয়ে কোনো মত কিন্তু নাই। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা যেটা ওনারা প্রস্তাবিত জায়গায় যাচ্ছে, তাতে ঐক্যমত্যের চেহারা হচ্ছে এরকম। তবে এই প্রস্তাবের সাথে একমত হতে পারেননি বিএনপি ও এনসিপির নেতারা। নাগরিক পার্টির পক্ষ থেকে উচ্চকক্ষে পিআর পদ্ধতির সুপারিশ করা হলেও বিএনপি শুধুমাত্র উচ্চকক্ষের পক্ষে নিজেদের মত দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন নিয়ে আসা হলো, তখনকার সময়ের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সকলের মধ্যে একটা মতৈক্যের মধ্য দিয়ে এটা নিয়ে আসা হলো। কিন্তু যখন বাতিল করা হলো, তখন শুধুমাত্র আওয়ামী লীগের ইচ্ছাতেই এটাকে বাতিল করা সম্ভব হলো। আমার ফার্স্ট আনসার হচ্ছে হ্যাঁ, উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে, সেটা অবশ্যই আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর now is that we do not agree with the to have a bicameral system through PR. এটা আমরা এগ্রি করি না। আলোচনায় বদিউল আলম মজুমদার বলেন, বিগত দিনে 2/3 আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে নিজের মতো সাজিয়েছেন। উচ্চকক্ষ থাকলে এমনটি সম্ভব হতো না। দানবে যাতে পরিণত না হয় এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষের মাধ্যমে চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে। এবং উচ্চকক্ষ এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। রাজনৈতিক নেতাদের লোভ ও ব্যবসায়িক আচরণ বন্ধ করা না হলে উচ্চকক্ষের মাধ্যমে গণতন্ত্রের খুব একটা সুফল আসবে না বলেও মত দেন আলোচকেরা।
আমরা যদি চিন্তা করি যে ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি আরও বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি এই দেশের জনগণ। আর কোনো দলের নেতার সাথে রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে মাথা ব্যথা নেই বিএনপির, এমন মন্তব্য করেন আমির খসরু। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। বৈঠকে আরও যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু ও আব্দুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিনিয়োগ সমস্যার সমাধান আর 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা নিয়ে বিএনপির প্রতিশ্রুতি বিষয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না, এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রাতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া নিয়ে কোনো ধরনের ঐকমত্য ছাড়াই কমিশনের বৈঠক শেষ হয়। এ নিয়েও কথা বলেন আমির খসরু। আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কিরকম হবে, সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। সম্প্রতি 3 জন রাষ্ট্রদূত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের সাথে বৈঠক করেছে। এ নিয়ে উত্তেজনা চলছে রাজনীতিতে। বিএনপি বলছে এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। কূটনীতিবিদ কার বাসায় সব এটা হচ্ছে তাদের নিজস্ব বিষয়, এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। সবার আগে বাংলাদেশ এই নীতিতে ভারত সহ যে কোনো দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বিএনপি, এমন মন্তব্যও করেন তিনি। বাংলাদেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। উপদেষ্টারা যদি অনিয়ম, দুর্নীতি এবং অপরাধের সাথে জড়িত থাকেন তবে তাদের নামের তালিকা প্রকাশ করতে নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিটের প্রসঙ্গ তোলা নাহিদ ইসলামও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। কেন তিনি সরকারকে বিভ্রান্ত করছেন তা কারো জানা নেই। রিজভী বলেন, মনে সততা থাকলে সেফ এক্সিটের দরকার পড়ে না। দুপুরে নীলফামারী কিশোরগঞ্জের বাহাগেলি ইউনিয়নে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গরু ছাড়াই দীর্ঘ 30 বছর ধরে ঘানি টানা প্রবীণ দম্পতি মোস্তাকিন সাকিনাকে রিকশা ভ্যান এবং গরু কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন। একই সাথে অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেন এবং নাইম বাবুর পরিবারকে আর্থিক সহায়তা করেন। আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত জুলাই সনদ। আগামী 15 অক্টোবর এই সনদ সই হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংসদের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যোগ দেবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5 বৈঠকে প্রাপ্ত মতামতের বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দল থেকে প্রাপ্ত অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। এর আগে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদের আইনি ভিত্তি নিরূপণে গণভোট কবে এবং কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে সবশেষ আলোচনা অমীমাংসিতই থেকে যায়। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী জানান, এর ফলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনের আওতায় আসবে।
আর প্রেস সেক্রেটারি জানান 5টি ইসলামী ব্যাংক একীভূত করতে আইনগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বেশ কয়েকটি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ভুল আলোচিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, ডিজিটাল মাধ্যমে নাগরিকের তথ্যের সুরক্ষা দিতে চায় সরকার। আগের যে আইন ছিল সেখানে আপনারা জানেন যে ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল। নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত পাবে। রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল সেটা আমরা যেটা করব সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশনটাকে উন্মুক্ত করে দিয়েছি। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয় তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। আদালত চাইলে ওই নির্দেশনা অমান্য করলে তাকে শাস্তি দিতে পারবে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ইসলামী শরিয়া ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে কেউ চাকরি হারাবেন না বলে জানান প্রেস সেক্রেটারি। প্রস্তাবিত নতুন শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য প্রাথমিকভাবে সরকার 20,000 কোটি টাকার মূলধন প্রদান করবে, যার মধ্যে নগদ 10,000 কোটি টাকা এবং অবশিষ্ট 10,000 কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে। এই ব্যাংকগুলো একীভূত করার মাধ্যমে কোনো কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তাদের কোনো আমানত হারাবেন না। এদিন সব মিলিয়ে 15টি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। সুদের হার 10% নিচে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে দাবি জানিয়েছে এফবিসিসিআই সহ 4 ব্যবসায়ী সংগঠন। একই সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং এসএমইতে বন্ডেড ওয়ারহাউস সুবিধা দিতেও অনুরোধ করা হয়েছে। জবাবে আগামী অর্থবছরে সুদের হার 1 অঙ্কের ঘরে নামিয়ে আনার আশ্বাস দেন গভর্নর আহসান এইচ মনসুর। বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ আলমগীর। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 1 বছরের কাছাকাছি সময় ধরে পলিসি রেট 10-এর ঘরে, ফলে কর্পোরেট ঋণে সুদের হার 12 থেকে 13%, আর ব্যক্তি ঋণে সুদের হার তো আরও বেশি, 15-এর কাছাকাছি। এই বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সাথে দেখা করেছে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর 14 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকে ঘণ্টা 2 ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর। জানান 5 থেকে 6টি বিষয় নিয়ে গভর্নরের সাথে আলোচনা করেছেন তারা। আমরা স্পেসিফিক 5-6টা বিষয়ে কথা বলার জন্য এখানে আসছি। আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের কোভিড-19 এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সর্বশেষ 16 বছর যে স্বৈরাচারের কারণে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটা কমিটি করা হয়েছিল এগুলি দেখাশোনার জন্য। কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 30 তারিখ। আমরা এটা বাড়ানোর জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলছে এটা অসুবিধা হবে না, এটা কন্টিনিউ থাকবে। ব্যবসায়ীরা সুদের হার 10% নিচে নামিয়ে আনার দাবি জানালে আগামী অর্থ বছরে তা পূরণের আশ্বাস দেন গভর্নর, জানান মোহাম্মদ আলমগীর। প্রিশিপমেন্ট ক্রেডিটের ব্যাপারে আমাদের ইয়া ছিল যে আগে এটা 5,000 কোটি টাকা এবং ইন্টারেস্ট 5% ছিল, আমরা এটা কমিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছি। এবং আপনার পিসি আপনার সেটার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা 7% ধরা আছে, এটা আরও কমিয়ে আনার জন্য, যাতে করে আমাদের যে এক্সপোর্ট কম্পিটিটিভনেস যেটা বলি আমরা, কারণ আমরা এলডিসি দিয়ে উত্তোলন করব, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস না বাড়ালে আমরা কিন্তু সামনে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়বো। আমরা এটা অনুরোধ জানিয়েছি, উনি এটা দেখবেন বলে আমাদেরকে আশ্বাস করেছেন। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্ত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারে। এফবিসিসিআই মহাসচিব জানান ঋণ পরিশোধের সময়সীমা প্রয়োজনে 10 বছর থেকে বাড়িয়ে কারো কারো ক্ষেত্রে তা 15 বছরে করা হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে 15 বছর পর্যন্ত বাড়ানো হবে। এটা কেস বাই কেস, নট নেসেসারিলি দ্যাট হোলসেল কোনো এটা ইয়া না। রিয়েল যাদের প্রয়োজন বোধে, যাদের প্রয়োজন, যাদের একান্ত প্রয়োজন তারা আবেদন করবে এবং তারা 15 বছর করা হবে। কেস বাই কেস ডিটেইল, নট হোলসেল কোনো এটা নির্দেশনা না। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।
জুলাইয়ে কর্মসূচি প্রত্যাহার না করায় সব আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় গুম, অপহরণ সবকিছুর নির্দেশদাতাও ছিলেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এমন কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগের জন্য মাইলফলক বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা 5 আগস্ট সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছিলেন রাজধানীর চাংখারপুলে। সেখানে বেলা 11টার দিকে 2 জন আন্দোলনকারীকে পুলিশের গুলিতে শহীদ হতে দেখেন তিনি। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এই সমন্বয়ক। প্রায় 2.5 ঘন্টার জবানবন্দিতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর টানা 36 দিনের জুলাই আন্দোলনের সার্বিক চিত্র তুলে ধরেন। 19 জুলাই গুম হবার পর ফিরে আসা এবং পরে হাসপাতাল থেকে ডিবি কর্মকর্তা হারুনের অপহরণের বিষয়ও তুলে ধরেন জবানবন্দিতে। বলেন, গোয়েন্দা কর্মকর্তারা জানান শেখ হাসিনা তাদের হত্যার নির্দেশ দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দায়ী করেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আসিফ। 6 জনের যে হত্যাকাণ্ড চাংখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করে। জবানবন্দি শেষে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আয়নাঘর, গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন, কিন্তু বাংলাদেশের জনগণ এই 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না। শুনানি আগামী 16 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। দোকান মালিক জানান, রাত 3টার দিকে শম্পা জুয়েলার্স থেকে 400 ভরি স্বর্ণ চুরি করা হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় চোর চক্রের 2 জন সদস্য দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণে স্বর্ণ নিয়ে যায়। সাজিদ সরকারের প্রতিবেদনে বিস্তারিত। রাত 3:07 ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের সামনে বোরকা পরিহিত 2 যুবককে সিসিটিভি ফুটেজে দেখা যায়। তারা প্রায় 30 মিনিটের চেষ্টায় দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্বর্ণের দোকানে যা ছিল সবকিছু লুট করে চোরেরা মার্কেট থেকে বেরিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, ভোরের দিকে সিকিউরিটি গার্ড তাকে ফোন দিয়ে চুরির কথা জানায়। সকাল 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি আসেন। আমি এসে দেখি আমার দোকানের তালা ভাঙা, শাটার অর্ধেক উঠানো, দোকানে 1 রুটি মালও নেই। আমার দোকানে মোটামুটি সাজানো আসলো 400 ভরি সোনা, বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস, ক্যাশ টাকা আসলো 40,000। দেখি আমার এখানে কিছুই নাই। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা 5 বছর যাবত আমাদের এই ঘটনা ঘটে নাই, আমাদের এই ঘটনা এটাই প্রথম। সেই কারণে আমি তো জানতাম যে আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নাই। যেহেতু এটা একটা হয়ে গেছে, আমাদের কোথায় নিরাপত্তার ঘাটতি আসলে আমার একটু সবার সাথে আলাপ আলোচনা করে আমি জিনিসটা যেতে পারবো, যেহেতু আমাদের কখনো এটা হয় নাই। আমরা এরবারই অ্যাক্সিডেন্টের সম্মুখীন। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট, সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। চেষ্টা করতেছে যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরও দেখতে হবে। মার্কেটের 3 তলায় টয়লেটের জানালার গ্রিল ভাঙা পাওয়া যায়। পুলিশ ধারণা করছে ওখান দিয়েই প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। সাজিদ সরকার,
71 ঢাকা। আগামী 12 অক্টোবর থেকে বিনামূল্যে প্রথমবারের মতো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করবে সরকার। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু 1 ডোজ করে টিকা পাবেন। চলবে 13 নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, 5 কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর ফলে টাইফয়েডজনিত মৃত্যু কমানো যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই টিকা সুরক্ষিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত হয়েছে বলে তিনি জানান। প্রশ্নের জবাবে বলেন, এই টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে, তাই বিক্রি বা আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদি টাইফয়েড প্রতিরোধ করা যায়, এটা শুধুমাত্র শিশু মৃত্যুই রোধ করবে না, এটা সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল পরিমাণ টাইফয়েড রোগের বার্ডেন ক্রিয়েট হয় সেটাও কমাবে। তার চেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইফয়েড রোগের চিকিৎসায় সাধারণত অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো পর্যায়ক্রমে তার কার্যকারিতা হারাচ্ছে। তো এই টিকাদানের মাধ্যমে যদি টাইফয়েড রোগীর সংখ্যা কমে, এর ফলে এই প্রতিরোধী জীবাণুর উদ্ভব সেটাও অনেক বেশি স্লো হবে এবং তার ফলে অ্যান্টিবায়োটিকগুলো তার কার্যকারিতা সংরক্ষণ করতে পারবে, যেগুলো শুধুমাত্র টাইফয়েডেই না, সেগুলো অন্যান্য রোগেও আসলে ব্যবহার উপযোগিতা থাকবে তখন।